আমার নতুন বিবাহ হয়েছে, কিন্তু আমার স্বামী বিদেশে থাকেন। আমি সবসময় তার কথা ভেবে অস্থির থাকতাম, আর এই অস্থিরতার জন্য রাতে ঘুমও আসতো না। একদিন বিশেষভাবে মনটা খুবই অশান্ত হয়ে উঠল, তাই আমার স্বামীর ফোন নম্বরে আমার কিছু ছবি পাঠিয়ে দিলাম। কিন্তু সেই ছবি ভুল করে আমার ভাতিজা কুনালের নম্বরে চলে গেল। ছবি দেখে সে একটু থমকে গেল, আর এরপর সে হঠাৎ আমার ঘরে এসে উপস্থিত হলো। তারপর সে আমাকে, বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, আশা করছি তোমাদের ভালো লাগবে। গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। রাতে আমার মন আরও অস্থির হয়ে উঠল, তাই আমি আমার স্বামী রাহুলকে ফোন করে জিজ্ঞেস করলাম, কবে আসবে তুমি, কারণ সে অনেক দিন ধরে বিদেশে রয়েছে। রাহুল জানালো যে এখনই ছুটি পাচ্ছে না, কিছু মাস আরও লাগবে। আমি শুনে বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, তুমি ফিরে আসতে চাইছো না কেন? সে বলল, দয়া করে বুঝতে চেষ্টা করো, আমাদের পরিবারের পরিস্থিতি তখনই ভালো হবে যখন আমি কঠোর পরিশ্রম করব। যদি আমি ছুটি নিয়ে আসতে থাকি, তাহলে আমার চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে। একটু অপেক্ষা করো, আমি খুব শীঘ্রই ফিরে আসব। শুনে আমার মন ভেঙে গেল, কিন্তু আমি তাতেও অটল ছিলাম। সে বলল, কেবল কিছু মাস অপেক্ষা করো। রাহুলের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। বিবাহের 1.5 মাস পরই রাহুল দুবাই চলে গিয়েছিল, আর এখন আমাদের বিয়ের 2 বছর হতে চলেছে। আমি অপেক্ষা করতে করতে পাগল হয়ে যাচ্ছিলাম। নতুন বিয়ে উপভোগ করার যে সব স্বপ্ন দেখেছিলাম, সবই ভেঙে গেছে। আমি কত স্বপ্ন দেখেছিলাম যে আমি আমার স্বামীর সঙ্গে বিভিন্ন স্থানে ঘুরব, আমরা একে অপরের সঙ্গে প্রেমের কথা বলবো, আর প্রতি রাতে রাহুলের বাহুডলে কাটাবো। কিন্তু সব স্বপ্ন কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেছে। রাহুলও তার হতাশার কথা বলতো, সবসময় বলতো যে সে আর থাকতে পারছে না এবং খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবে। তখন আমার মনে আশা জেগে উঠত যে খুব শীঘ্রই রাহুল ফিরে আসবে। কিন্তু অপেক্ষা করতে করতে 2 বছর পার হয়ে গেল এবং রাহুল এখনো ফিরে আসেনি। সে প্রতিবার নতুন নতুন অজুহাত দেখাতে লাগলো। সে আমাকে সান্ত্বনা দিতে চেষ্টা করত, বলতো, পূজা, বুঝতে চেষ্টা করো, তোমার থেকে এবং পরিবারের সবার থেকে দূরে থাকা আমার জন্য সহজ নয়। কিন্তু যারা বিদেশে থাকে তাদের জন্য আয় রোজগার করাটা সহজ কাজ নয়। যদি ছুটি না পাই, তাহলে কিভাবে আসব? বিয়ের পর থেকেই রাহুলের থেকে দূরে থাকছি। কঠিন হলেও নিজেকে বুঝিয়ে সময় কাটাচ্ছিলাম। কিন্তু যত দিন যাচ্ছিল, আমার জন্য স্বামীর অনুপস্থিতিতে থাকা আরও কষ্টকর হয়ে উঠছিল। আমার সমস্ত আবেগই রাহুলের জন্য ছিল, আর বিবাহের সেই অল্প কিছু সময়ে যে ভালোবাসা সে আমাকে দিয়েছিল, তাতে আমি যেন তার প্রেমে একেবারে মগ্ন হয়ে পড়েছিলাম। ওর ছাড়া এক মুহূর্ত কাটানো আমার পক্ষে কল্পনা করা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু রাহুল বিয়ের 1.5 মাস পরেই বলল, আমি দ্রুত ফিরে আসব। আমরা একসঙ্গে নতুন একটি জায়গায় থাকব। কিন্তু বিয়ের পর মাত্র 1.5 মাস একসঙ্গে থাকার পর থেকেই আমি একা। এখন এমন মনে হয় যেন আমি এখনো অবিবাহিত। আমার স্বামীও দূরে বসে আমার জন্য মন খারাপ করত, কিন্তু তার এই মন খারাপের বা আমার যত্ন নেওয়ার কি লাভ, যদি সে আমার কাছে না থাকে? সে বলতো, তোমার ছবি পাঠিও, তোমাকে দেখলে আমার ক্লান্তি দূর হয়। কখনো ভিডিও কল করলে আমি রাহুলকে দেখে কেঁদে ফেলতাম। তখন সে আমাকে সান্ত্বনা দিত। রাহুল আমাকে আশ্বস্ত করত, বলতো, আমি চেষ্টা করছি, যদি আগামী সপ্তাহের মধ্যে ছুটি পাই, তাহলে বাড়ি আসব। তুমি অতিরিক্ত চিন্তা করো না। কিন্তু প্রতিবার সে আমাকে নতুন আশার বাণী দিয়ে শেষমেশ জানাতো, ছুটি পায়নি। তার যাওয়ার পর থেকে নিজেকে সাজানো গোছানো বন্ধ করে দিয়েছিলাম। যখনই রাহুল ভিডিও কলে আমার মলিন মুখ দেখত, তখন তার মনও খারাপ হয়ে যেত। সে বলতো, নিজেকে একটু সুন্দর করে সাজাও, নতুন ছবি তুলে আমার কাছে পাঠাও। তার অনুরোধে নিজেকে আবার একটু সাজাতে শুরু করলাম। ভালো ভালো ছবি তুলে রাহুলের কাছে পাঠাতাম। আমার ছবি দেখে রাহুল মুগ্ধ হয়ে যেত, প্রশংসা করত, আর আমি লজ্জায় রাঙা হয়ে উঠতাম। আমি সবসময় প্রশংসা শুনতে পছন্দ করতাম, আর আমার মধ্যে সৌন্দর্যের কিছুটা অহংকার ছিল। ছোটবেলা থেকেই নিজেকে নিয়ে প্রশংসা শুনতে ভালো লাগত। যখন রাহুল আমার প্রশংসা করত, তখন সব দুঃখ ভুলে যেতাম। তার কথা শুনে মন আনন্দে নেচে উঠত। তবে আমার শাশুড়ি আমার এই পরিবর্তনটা সহজভাবে নেননি। একদিন তিনি আমাকে ডেকে বললেন, তোমার স্বামী তো বাড়িতে নেই, তাহলে কার জন্য এত সেজেগুজে থাকো? আমি হকচকিয়ে গেলাম, বললাম, মা, রাহুল ভিডিও কলে কথা বলে। রাহুল ভিডিও কলে কথা বলার সময় আমাকে ক্লান্ত ও অগোছালো দেখলে অভিযোগ করত। তাই তার কথামতো নিজেকে একটু সজ্জিত রাখতাম।
আমার শাশুড়ি ছিলেন খুবই পুরনো চিন্তাধারার মানুষ, আর রাহুলের আমাকে এভাবে ভালোবাসা প্রকাশ করাটা তার পছন্দ ছিল না। তিনি কপালে ভাঁজ ফেলে বললেন, রাহুল দিনে একবার ভিডিও কলে কথা বলে, কিন্তু তুমি সারাদিনই এত সেজেগুজে ঘুরে বেড়াও কেন? বাড়িতে তোমার ভাতিজা তরুণ কুনাল আছে, এভাবে চলাফেরা করলে তার নজর তোমার দিকে পড়তে পারে। একটু খেয়াল রেখো। আমি চুপ করে গেলাম। আমার ভাতিজা কুনালের এখনো বিয়ে হয়নি, আর শাশুড়ি একবার বলেছিলেন যে সে নারীদের নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করে। তার একবার বিয়ের কথা পাকা হলেও সে নিজেই সেই সম্পর্ক ভেঙে দিয়েছিল। শুনে একটু অবাক হয়েছিলাম, কিন্তু তেমন গুরুত্ব দিইনি। শাশুড়ির নিয়মের কারণে দিন দিন আমার মন খারাপ হতে লাগল। যখনই রাহুলের ফোন আসত, আমি কাঁদতাম আর বলতাম, তোমার মা এখন আমার সাজগোজের উপরও নিয়ন্ত্রণ চাপিয়ে দিয়েছেন। রাহুল আমাকে শান্ত করার চেষ্টা করত, বলতো, এ নিয়ে ভাবো না, মা যা বলছেন ঠিকই বলছেন। তুমি আমার স্ত্রী, আমার উপস্থিতিতে সাজগোজ করলে ভালো লাগে। বাড়িতে আমার ছোট ভাতিজা রয়েছে, তাই এই বিষয়ে একটু খেয়াল রাখলে ভালো হয়। তুমি তো জানি সে এখানে থেকেই বড় হয়েছে। রাহুলের কথাগুলো শুনে আমার মন খারাপ হয়েছিল। এমন মনে হলো যেন সেও আমার উপর পুরোপুরি ভরসা করতে পারছে না। আমি ছিলাম একজন সুন্দরী মেয়ে, সাজলে আরও সুন্দর লাগত। সত্যি বলতে আমার কুনাল মাঝে মাঝে আমাকে নজরে রাখত, আর আমার শাশুড়িরও একটা ভয় ছিল যাতে স্বামীর অনুপস্থিতিতে আমি কোনো ভুল পথে না যাই। কারণ আমি ছিলাম এক তরুণী, নতুন বিবাহিতা। বিয়ের পর স্বামীর সঙ্গ পাওয়াটা একজন মেয়ের স্বাভাবিক চাহিদা। কিন্তু যখন স্বামী সেই চাহিদা পূরণ করতে না পারে, তখন অনেক সময় মনে নানা রকমের ভাবনা আসতে পারে। সম্ভবত এ কারণেই আমার শাশুড়ির মনে এমন ভয় কাজ করছিল। বিয়ের পর নিজেকে গুছিয়ে রাখতাম, তবে এখন শাশুড়ি আপত্তি জানাতেন। স্বামীকে জানালে সেও বলতো, মা ঠিকই বলেছেন। আমি রাহুলকে বোঝাতাম যে আমাকে অন্তত নিজের মতো করে সাজগোজ করতে দিক, যাতে আমি প্রাণ খুলে জীবনটা উপভোগ করতে পারি। কিন্তু রাহুলও এতে রাজি হতো না। আমি যেন নিজের মধ্যে বয়সের ভার অনুভব করতে শুরু করলাম। মনে হতে লাগলো শাশুড়ি অয়থাই আমার উপর এত নিয়ন্ত্রণ আরোপ করছেন, বিশেষত যখন আমার কুনালের এমন কিছুতেই আগ্রহ নেই। আমার ভাতিজা কুনাল একবার বিবাহ হলেও বিয়ের আগেই সেই সম্পর্ক ভেঙে দিয়েছিল। শাশুড়ি বলেছিলেন মেয়েটি ছিল খুবই সুন্দরী, কিন্তু আমার কুনাল কেন জানি না তার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে পারেনি। সে ছিল শান্ত স্বভাবের, নিজের মতো থাকত। প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হতো আর রাতে ফিরে নিজের ঘরেই থাকত। প্রয়োজন ছাড়া তেমন কথা বলতো না, ঘর থেকে বের হয়ে সময়ও কাটাতো না। এখন আমারও মনে হতে লাগলো হয়তো ওর কোনো ব্যক্তিগত শারীরিক সীমাবদ্ধতা রয়েছে, যার জন্য সে আর বিয়ে করার চেষ্টা করেনি। হয়তো এটাই ভালো, যাতে আরেকটি মেয়ের জীবন ক্ষতিগ্রস্ত না হয়। আমি কিছুতেই পরিস্থিতি মেনে নিতে পারছিলাম না। বারবার রাহুলকে ফিরে আসতে অনুরোধ করতাম। রাহুল বিদেশে কঠোর পরিশ্রম করছিল, আর আমি এখানে দুশ্চিন্তায় ভুগতাম। কষ্টে বলতাম, রাহুল, এবার ফিরে আসো, আমার ধৈর্য ফুরিয়ে আসছে। রাহুল বলতো, আর একটু ধৈর্য ধরো, টাকা জমাচ্ছি যাতে ফিরে এসে আমাদের কোনো অসুবিধা না হয়। শাশুড়ির মানা করার পর সাজগোজ বন্ধ করেছিলাম, কিন্তু রাতে রাহুলের কথা মনে পড়ত। বিছানায় শুয়ে তার বাহুতে ঘুমানোর আকাঙ্ক্ষা জাগত। অতিরিক্ত কষ্ট পেলে স্নানে যেতাম, নিজের ছবি তুলতাম এবং নিজেকে দেখে ভালো লাগত। এভাবে চলতে চলতে আমি কখন যে ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়েছি তা নিজেই বুঝিনি। এখন বেশিরভাগ সময় একা থাকলে নিজেকে ব্যস্ত রাখার জন্য নানাভাবে ছবি তুলতাম। আস্তে আস্তে এই অভ্যাসটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আমার পক্ষে এটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছিল। একদিন আবেগের মুহূর্তে এমন কিছু করে ফেললাম যা সাধারণত কেউ সহজে করেন না। মনে হচ্ছিল রাহুল আমার সৌন্দর্যকে মুগ্ধ হয়ে দেখুক, এই আকাঙ্ক্ষাই আমাকে বিচলিত করছিল। নিজের সিদ্ধান্তগুলো নিয়ে ভাবার সময় পাইনি, আর এই ছোট্ট পদক্ষেপেই আমার জীবনে বড় পরিবর্তন আসতে শুরু করল। আমার শাশুড়ি সবসময় আমার দিকে কৌতূহলভরা নজরে তাকিয়ে থাকতেন। বেশিরভাগ সময় আমি নিজ ঘরে কিংবা একা থাকলে তার চোখে কিছুটা সন্দেহ ফুটে উঠত। মাঝে মাঝে তিনি কিছু প্রশ্ন করতেন, আর মুখের অভিব্যক্তিতে যেন মনের ভাব প্রকাশ পেত। একদিন হঠাৎ আমার মোবাইল নষ্ট হয়ে গেল, আর আমি খুবই চিন্তায় পড়ে গেলাম। ছবি তোলার যে নতুন শখ আমার মধ্যে জন্মেছিল, সেটা যেন আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছিল। মোবাইল ঠিক করানোর জন্য দোকানে দিতে হতো, আর তাতে আমার কিছু ব্যক্তিগত ছবি ছিল। যদি কেউ দেখে ফেলত তাহলে বড় বিপদে পড়তে হতো।
রাহুল একদিন শাশুড়ির ফোনে কল করেছিল, আর সেই সুযোগে আমি মোবাইল নষ্ট হয়ে যাওয়ার বিশ্বাসটা জানালাম। রাহুল বলল, কোনো চিন্তা করো না, তোমার মোবাইলটা কুণালকে দিয়ে দাও, সে তো তার বন্ধুর দোকান থেকে ঠিক করিয়ে আনতে পারবে। তার কথায় আমি একটু স্বস্তি পেলাম, কারণ আমার কুণাল এমন কেউ ছিল না যে আমার ব্যক্তিগত ব্যাপারে ঢু মারবে। সকালে আমি মোবাইলটা কুণালকে দিলাম, আর বিকেলে সে সেটা ঠিক করিয়ে নিয়ে এলো। যখন মোবাইল আনতে তার ঘরে গেলাম, তখন শাশুড়ি আমাকে তার ঘর থেকে বেরোতে দেখে ফেললেন। তারপরই আমাকে ডেকে প্রশ্ন করলেন, কেন আমি কুণালের ঘরে গিয়েছিলাম। আমি ব্যাখ্যা করলাম, মা, আমার মোবাইল নষ্ট হয়েছিল, সেটাই ঠিক করানোর জন্য তাকে দিয়েছিলাম। কিন্তু আমার কথায় তিনি সন্তুষ্ট হলেন না। এরপর তিনি এমন কথা বললেন যা আমাকে চিন্তায় ফেলে দিল। তিনি বললেন, তুমি যেন অদ্ভুত সব কাজ করছো আজকাল। কখনো সাজুগুজু করে বাইরে চলে আসছো, আবার কখনো নিজের ঘরে দরজা বন্ধ করে রাখছো, আর বাথরুমে ঢুকলে অনেক দেরি করো। আমি বেশিরভাগ সময় বাথরুমে কাটালে শাশুড়ি খেয়াল করতেন এবং আমাকে নিয়ে নানা মন্তব্য করতেন। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে ভাবতাম, কেন তিনি এত ছোটখাটো ব্যাপারেও আমার উপর নজর রাখছেন। মনে মনে চিন্তা করতাম, তার আসল সমস্যা কি। আমার কোনো কাজই যেন তার কাছে সহ্য হয় না। তবে সত্যি বলতে তিনি জীবন সম্পর্কে অনেক কিছু জানতেন এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন ছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে আমার মধ্যে পরিবর্তন আসছে এবং হয়তো ভাবছিলেন আমি আমার স্বামীর অনুপস্থিতিতে যেন বিভ্রান্ত হয়ে না যাই। এরপর আমি তার কথাগুলো পাত্তা না দেওয়া শুরু করলাম। প্রতিদিন রাতে শাশুড়ি ঘুমানোর আগে এক গ্লাস দুধ পান করতেন। একদিন তাকে দুধ দিতে তার ঘরের দিকে যাচ্ছিলাম। দরজার কাছে পৌঁছে হঠাৎ ভেতরে কথা শোনা গেল এবং অবাক হয়ে শুনলাম যে আমার নামও আলোচনা হচ্ছিল। আমি চুপ করে দরজার বাইরে দাঁড়িয়ে থাকলাম। ভেতরে শাশুড়ি আর কুণাল দরজা বন্ধ করে গোপনে কথা বলছিলেন, আর তাদের কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। মনে হচ্ছিল তাদের কথাগুলো ভীষণ বিস্ময়কর ও অপ্রত্যাশিত ছিল। কিছুক্ষণের জন্য আমার ইচ্ছে হলো ভেতরে ঢুকে কথা বলি, তবে মিথ্যে ঝামেলা বাড়াতে চাইনি। আমি খুব চিন্তিত হয়ে নিজের ঘরে এসে মাথা ধরে বসে পড়লাম। এইসব ভাবতে ভাবতেই পাগল হয়ে যাচ্ছিলাম। আমি সবসময় আমার কুণালকে সোজাসাপটা একজন মানুষ মনে করতাম, কিন্তু আমি জানতাম না তার মধ্যে এমন কিছু ভাবনা থাকতে পারে। লজ্জায় আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, স্বামীকে এসব জানাতে লজ্জা লাগছিল। রাতটা পুরোপুরি টেনশনে কেটেছিল। ঘুম না আসায় মোবাইলটা হাতে নিয়ে নিজের একটা ছবি দেখতে লাগলাম। মনে হঠাৎ খেয়াল এলো, এই ছবিটা আমার স্বামীকে পাঠাই। পরের মুহূর্তেই একটা সুন্দর আমার স্বামী রাহুলের নম্বরে পাঠিয়ে দিলাম। কিন্তু পরক্ষণেই বুক ধক করে উঠল, কারণ ভুলবশত ছবিটা আমার ভাতিজা কুণালের নম্বরে পাঠিয়ে ফেলেছিলাম। সময় দেখলাম রাত তখন 2টা। ভাবলাম এই সময় নিশ্চয়ই আমার কুণাল ঘুমিয়ে আছে, কিন্তু সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। যদি সে জেগে ওঠে আর ছবিটা দেখে ফেলে, তবে তার সামনে চোখ তুলতে পারবো না। ছবি এমন কিছু ছিল না যা অন্য কেউ দেখলে ভালো লাগতো। আমার কিছুই বুঝে উঠতে পারছিলাম না কি করব। ঘরে পায়চারি করতে লাগলাম। চিন্তা করতে করতে মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল। আমার মনে তখন একটাই ভয়, যদি সেই ছবিটা আমার কুণালের ফোনে থেকে যায়, তবে একেবারে অপ্রস্তুত পরিস্থিতি তৈরি হবে। যদিও নিজের ফোন থেকে আমি ছবিটা ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু এই প্রযুক্তির যুগে ডিলিট করা ছবি আবারও দেখা যেতে পারে। ভাবলাম কুণালের ঘরে গিয়ে সরাসরি তার ফোন থেকে ছবিটা মুছে ফেলা যায় কিনা। তবে এমন কিছু করলে হয়তো সে আমাকে ভুলভাবে দেখবে। তবু সাহস করে ঘর থেকে বাইরে তাকালাম। পুরো বাড়িতে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। সবাই নিজ নিজ ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, আর আমার মন পুরোপুরি অশান্ত। কুণালের ফোন থেকে ছবি ডিলিট না করা পর্যন্ত যেন মনে শান্তি পাচ্ছিলাম না। অবশেষে ধীরে ধীরে পায়ে হেঁটে কুণালের ঘরের দিকে এগোলাম। বুকটা ভয় আর উৎকণ্ঠায় জোরে জোরে ধুকপুক করছিল। যদি শাশুড়ি বা শ্বশুর আমাকে এভাবে দেখে ফেলে, তাহলে সন্দেহ করবে। নিঃশব্দে পা ফেলে কুণালের ঘরের দরজার কাছে পৌঁছলাম। ঘরটা ছিল অন্ধকার। কুণাল নিশ্চিন্তে বিছানায় ঘুমিয়ে আছে। আমি আস্তে আস্তে পায়ের শব্দ না করে বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। ভাগ্যক্রমে তার মোবাইলটা হাতের কাছে ছিল। হাতে নিয়ে দেখলাম ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া। তখন হঠাৎ কুণালের দিকে তাকিয়ে কি করব তা ভেবে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি ভেবেছিলাম একটু চেষ্টা করলে হয়তো কুণালের ফোনের লকটা খুলতে পারব। গভীর ঘুমে থাকা কুণালের আঙুলটা ফোনের স্ক্রিনে লাগাতেই সঙ্গে সঙ্গে লক খুলে গেল।
দ্রুত ছবি মুছে ফেলার জন্য ফোনের গ্যালারি খুললাম। কিন্তু গ্যালারি খুলতেই আমার মাথায় যেন বজ্রপাত হলো। কারণ সেখানে শুধু ওই একটি ছবি নয়, আরও অনেকগুলো ছবি এবং ভিডিও ছিল যা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এসব ছবিগুলো এমন ছিল যা আমি ব্যক্তিগত সময়েই তুলেছিলাম, যেগুলো কেউ দেখবে বলে কখনো ভাবতেও পারতাম না। আমি বিস্ময়ে ভরা চোখে কুণালের ফোনের দিকে তাকিয়ে রইলাম, আর আমার হাত কাঁপতে লাগল। মুহূর্তেই বুঝে গেলাম যে কিভাবে আমার কুণাল এসব ছবি তার ফোনে পেয়েছে। আমার গোপনীয়তা এভাবে ভেঙে যাওয়ায় মনে হচ্ছিল পায়ের তলায় মাটি সরে গেছে। আমি তো কুণালের ঘরে শুধু নিজের ছবি মুছে ফেলার জন্যই গিয়েছিলাম, কারণ ভেবেছিলাম যে সে এসব বিষয়ে আগ্রহী নয়। কিন্তু আসলে তার ফোনে আমার অনেক ব্যক্তিগত ছবি জমা ছিল। সেদিনের মতো একটা বড় ধাক্কা আগে কখনো খাইনি। আরও জানলাম যে সে আমার শাশুড়ির কাছে গিয়ে আমার নামে নানান বাজে কথা বলে, যেন আমার চরিত্র নিয়ে সন্দেহ তৈরি করতে চায়। তখন আমি জানতাম না যে আমার ভাতিজা কুণাল আমার ব্যক্তিগত ঘরের এবং বাথরুমের বিষয়েও জানে। তবে তার ফোনে নিজের ছবি দেখে বুঝতে পারলাম যে সে আমার সবকিছুই নজরে রেখেছিল। ছবিগুলো ডিলিট করতে করতে হঠাৎ আমার কুণাল ঘুম থেকে উঠে আমাকে দেখে হতভম্ব হয়ে গেল। সে আমার হাতে তার ফোন দেখে দ্রুত ফোনটা ছিনিয়ে নিল। বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, তুমি এই সময় আমার ঘরে কি করছো? তার ব্যবহার দেখে আমার রাগ বেড়ে গেল। বললাম, কিভাবে সাহস হয় আমার এই ছবিগুলো রাখার? আমি এই বাড়ির বউ। তুমি এত নিচু মানসিকতার কেমন মানুষ? সে হাসতে লাগল, যেন এসব তার কাছে মজার বিষয়। বলল, আমি তো কোনো ছবি তুলিনি, তুমি নিজের ঘরে আছো, কিভাবে তুলব আমি? এ কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম, আর তার আসল উদ্দেশ্য তখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। কুণালের মিথ্যে কথা শুনে আমার রাগ আরও বেড়ে গেল। সে বলল, এই ছবিগুলো তুমি নিজেই তুলে আমাকে দিয়েছ। আমি রেগে বললাম, কিভাবে ভাবছ আমি এমন ছবি তোমাকে পাঠাবো? এরপর বললাম, যা হয়েছে হয়েছে, সব ছবি মুছে ফেলো, নইলে আমি সব বলবো। কিন্তু কুণাল নির্বিকারভাবে পানি খেতে লাগল। তার এই আচরণে আমার রাগ আরও বাড়ল। আমি জোর দিয়ে বললাম, এখনই আমার সামনে সব ছবি ডিলিট করো। কিন্তু কুণাল বলল, এই ছবিগুলো মুছব না। তোমার স্বামীকে সব বলবো যে তুমি বিশ্বস্ত নও। সে আমাকে ভয় দেখিয়ে বসে রইল। আমি পাল্টা বললাম, আমার স্বামী সব জানে, এই ছবিগুলো আমি নিজের জন্য তুলেছিলাম। কুণাল মুচকি হেসে বলল, তবে এই ছবিগুলো আমার কাছে এলো কিভাবে? সে দেখালো, যখন আমার ফোন ঠিক করছিল তখন ছবিগুলো পেয়েছে। আমি বুঝলাম এই পরিস্থিতিতে আমার স্বামীও হয়তো বিশ্বাস করত না, আর শাশুড়িও আমাকে ভুল বুঝে বসেছিলেন। চোখে জল ফেলতে লাগলাম। কুণালকে অনুরোধ করলাম যেন ছবিগুলো মুছে ফেলে। বললাম, তুমি যা চাইবে তাই দেব, কেবল আমার ছবি ডিলিট করে দাও। কিন্তু সে বলল, আমার কিছুই চাই না, এখনই আমার ঘর থেকে বেরিয়ে যাও। সে আমাকে জোর করে ঘর থেকে ঠেলে বের করে দিল, আর আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার তখন মাথা কাজ করছিল না, শুধুই মনে হচ্ছিল যে কোনো মূল্যে এই ছবি মুছে ফেলতে হবে। যদি সে আরও কিছু দাবি করে, এমনকি অসম্ভব কিছু চায়, তাও আমি হয়তো মেনে নিতাম। কারণ আমার এই গোপন বিষয়টি স্বামীর কাছে গেলে সে আমাকে ছেড়ে দিটায়, এমন আশঙ্কাই ছিল সবচেয়ে বড় ভয়। তাই নিজের আত্মমর্যাদা ভুলে তার সব কথা মেনে নিতে প্রস্তুত ছিলাম। কিন্তু কুণাল আমাকে ঠেলে বের করে দেওয়ায় বুঝলাম, হয়তো তার আগ্রহ এসব বিষয়ে নেই। সত্যি যদি থাকত, তবে এই সুযোগটা সে হাতছাড়া করত না। আমি ঘরে ফিরে কান্নায় ভেঙে পড়লাম। অনেকবার চেষ্টা করেছি যে কুণালের ফোন থেকে ছবিগুলো মুছে দিই, কিন্তু সে আমাকে সেই সুযোগটাই দেয়নি। সারাক্ষণ তার আশেপাশে ঘোরাঘুরি করে অনুরোধ করেছি ছবিগুলো ডিলিট করার জন্য, কিন্তু প্রতিবারই সে অস্বীকার করত এবং রাগের সঙ্গে আমাকে ঘর থেকে বের করে দিত। রাহুল যখন ফোন করত, আমি উদাসীনভাবে কথা বলতাম। সে বারবার জানতে চাইত, তোমার কি হয়েছে? কিন্তু এসব কিভাবে তাকে বলতাম? একদিন সিদ্ধান্ত নিলাম, সত্যিটা রাহুলকে জানাবো। ভয়ে বেঁচে থাকা আর সম্ভব না। যদি আমি নিজে না বলি, কুণাল একদিন সব ফাঁস করবেই। ভয়ে ভয়ে রাহুলকে বললাম, রাহুল, আমি ফোনে কিছু ছবি তুলেছিলাম। রাহুল হেসে বলল, তাতে কি হয়েছে? আমি বললাম, ছবিগুলো একটু অন্যরকম ছিল, বাথরুমে তুলেছিলাম। রাহুল চমকে উঠে বলল, এগুলো ডিলিট করো, এমন ছবি সম্মানজনক নয়। মোবাইল হারালে বা ফাঁস হলে কিভাবে মুখ দেখাবো? রাহুল আমাকে বকছিল, কিন্তু পুরো সত্য তখনও বলিনি। নিজেকে দোষারোপ করলাম, ইস, কেন এমন করলাম? না করলে আজ এতটা বিপদে পড়তে হতো না।
আমি বারবার কুণালকে অনুরোধ করতে থাকলাম যেন সে আমার ছবিগুলো মুছে ফেলে। তাকে কথা দিলাম যে এরপর আর এমন ভুল কিছু করব না। কিন্তু তখন সে এমন কিছু বলল যে আমি বাকরুদ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তার আসল উদ্দেশ্য বুঝে আমার ভেতরটা শিউরে উঠল। কুণালের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখে শাশুড়ির সন্দেহ বাড়ল। একদিন সে বলল, বৌমা, কেন বারবার কুণালের ঘরে যাচ্ছ? আমাদের পরিবারে এসব মানায় না। তার প্রশ্নে আমি ঘাবড়ে গিয়ে তাড়াহুড়ো করে বললাম, মোবাইল নষ্ট হয়েছিল তাই ঠিক করাচ্ছি। কিন্তু শাশুড়ি বিশ্বাস করল না, বলল, আমি রাহুলকে শিগগিরই ফিরিয়ে আনব। তোমার আচরণ আমাদের পরিবেশ নষ্ট করছে। শাশুড়ির সন্দেহে আমি লজ্জিত হয়ে পড়লাম। 1 মাস এভাবে কাটল। কুণাল প্রায় আমাকে ডেকে নিজের মতো চলতে বাধ্য করত, আর আমি কান্নাভেজা চোখে তার ঘর থেকে বের হতাম। তাকে বারবার মুক্তি দিতে অনুরোধ করেও কোনো লাভ হয়নি। শাশুড়ির সন্দেহ ক্রমশ বাড়ছিল। অবশেষে 1 মাস পর রাহুল দেশে ফিরল। তাকে দেখে স্বস্তির বদলে এক অজানা আতঙ্কে পাথর হয়ে গেলাম। আমি ভেতরে ভেতরে ভয়ে সাদা হয়ে গিয়েছিলাম। রাহুল যখন আমাকে ছেড়ে গিয়েছিল তখন আমি একেবারে অন্যরকম ছিলাম। এখন এই অপরাধবোধের ভারে নিজেই যেন হারিয়ে যাচ্ছিলাম। ভাবছিলাম, সত্যটা যদি রাহুল জানতে পারে তবে হয়তো আমাকে ত্যাগ করবে। আমি কষ্টে নিজেকে সামলে সামান্য হাসি মুখে এনেছিলাম, কিন্তু ভেতরে আমার মন ক্রমাগত কাঁদছিল। যদি পুরনো দিনের মতো ভালো থাকতাম, তবে আজ তার ফেরার দিনে আমিও আনন্দে ভরে উঠতাম। রাহুল অনেক উপহার নিয়ে ফিরল আর বলল, তোমার থেকে দূরে থাকাও আমার জন্য কঠিন ছিল, কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য কাজ করছিলাম। তার কথা শুনে আমার লজ্জায় চোখ ভিজে গেল। রাহুল অবাক হয়ে বলল, কাঁদছ কেন? আমি বললাম, এগুলো আনন্দের কান্না। রাহুলের ফেরার পরও ভেতরে অপরাধবোধ তাড়িয়ে বেড়াচ্ছিল। একা পেলে কুণালকে মিনতি করতাম, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে, আমি অনুতপ্ত। কিন্তু কুণাল নিষ্ঠুরভাবে বলল, ঠিক সময় মতো সব রাহুলকে চাচাকে বলবো। যদি ক্ষমা করে তাহলে দূরে সরে যাব, কিন্তু না হলে কখনো ক্ষমা করতাম না। তার এই কথায় আমি ভেঙে পড়লাম। সে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিল এবং ব্ল্যাকমেল করে চলছিল। আমার ভুল বুঝে কুণালকে ছবিগুলো মুছে ফেলতে বলেছিলাম, কিন্তু সে রেগে গিয়ে বলল, আমি রাহুলকে তোমার সব কাজ দেখাবো। তুমি তার বিশ্বাসের সঙ্গে খেলেছ। আমি কাঁদতে কাঁদতে তাকে অনুরোধ করলেও সে অবজ্ঞাসূচকভাবে বলল, তুমি সব সীমা পার করে ফেলেছ। তুমি একজন বিশ্বাসঘাতক। তোমার মতো কাউকে আমি স্পর্শ করতে চাই না। সে আরও জানায়, তার আগের বাগদত্তাও অনৈতিক সম্পর্কের জন্য তাকে ছেড়ে যায়, যা তাকে নারীদের প্রতি ঘৃণা করতে শিখিয়েছে। কুণাল বলল, আমার ভাই দূরে কষ্ট করছে, আর তুমি তার সম্মান নষ্ট করছ। একদিন বাড়িতে শুধু আমি, রাহুল আর কুণাল ছিলাম। সেই সুযোগে কুণাল রাহুলের সামনে আমার কিছু ব্যক্তিগত ব্যাপার প্রকাশ করল। সে আমার কিছু পুরনো অনলাইন পোস্টের স্ক্রিনশট দেখাল, যা দেখে রাহুলের মনে সন্দেহ ও আস্থাহীনতা তৈরি হয়। রাহুল খুব কষ্ট পেয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল, মায়ের বাড়িতে ফিরে। আমার নিজের ভুলের কারণে সংসার হারানোর যন্ত্রণা অনুভব করলাম। হতাশায় একদিন নিজেকে আঘাত করার চেষ্টা করেছিলাম, তবে ভাগ্যক্রমে বেঁচে যাই। হাসপাতালে জ্ঞান ফেরার পর দেখলাম আমার স্বামী রাহুল সেখানে দাঁড়িয়ে আছে। রাহুল জানালো যে সে আমাকে আরেকটি সুযোগ দিতে চায়, তবে এটিই হবে আমার শেষ সুযোগ। বাড়ি ফিরে আমি নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নিলাম। নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এবার রাহুল ও তার পরিবারের জন্য সেবা ও যত্ন করতে মনোযোগী হলাম। রাহুলের ক্ষমার জন্য আমি কৃতজ্ঞ, যা আমাকে জীবনে নতুনভাবে এগিয়ে চলার প্রেরণা দিয়েছে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। একদিন বাড়িতে কেউ ছিল না, তাই পাশের বাড়ির এক আন্টি আমাকে তার বাড়িতে ডাকলেন। আমি ভাবলাম হয়তো তার কোনো কাজে সাহায্য দরকার, তাই আমি তার বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দেখি আন্টি লাল রং এর একটি সুন্দর শাড়ি পরে আছেন। এই শাড়িতে তাকে অনেক সুন্দর আর আকর্ষণীয় লাগছিল। তিনি আমাকে তার ঘরের ভিতরে নিয়ে গেলেন। তিনি বললেন, আমার বাসায় কেউ নেই, তাই তোমার একটু সাহায্য দরকার।
তোমাকে কিছু নতুন বিষয় শিখাবো। তার কথাগুলো শুনে আমি কিছুটা অবাক হলাম, কিন্তু পরে বুঝলাম তিনি আমাকে কিছু কাজে সাহায্য করতে বলছেন। দিনভর ভীষণ ক্লান্ত ছিলাম, তাই আন্টি আমাকে তার ঘরে বিশ্রাম নিতে বলল। বিছানায় শুয়ে পড়তেই আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতেই দেখলাম দীপ্তি আন্টি আমার পাশে শুয়ে আছে, তার হাত আমার বুকের উপর রাখা। এমন অবস্থায় তাকে দেখে আমি একটু দূরে সরে গেলাম। মনে হলো হয়তো রাতে ঠান্ডা লাগায় সে পাশেই এসে শুয়ে পড়েছে, আর ঘুমের ঘোরে আমি তা বুঝতেই পারিনি। যেই আমি উঠলাম, আন্টিরও ঘুম ভাঙল। তখন আমি তাকে বললাম, দীপ্তি আন্টি, তুমি আমার পাশে কেন শুয়েছিলে? দীপ্তি আন্টি জবাব দিল, আমি আসলে বাইরে সোফায় শুয়েছিলাম, কিন্তু রাতে খুব ঠান্ডা লাগছিল, তাই তোমার পাশে এসে শুয়ে পড়েছি। এই বলে আন্টি আমাকে, আমাদের নতুন বাড়ির নির্মাণ প্রায় শেষ হয়ে আসছিল, তাই আমি প্রায়ই সেটি দেখতে যেতাম। নতুন বাড়িটি আমাদের মূল বাড়ি থেকে প্রায় 15 কিলো দূরে ছিল। একদিন সেখানে কাজ দেখতে গিয়েছিলাম, তখন পাশের বাড়ির একজন আন্টি প্রায়ই আমাকে চা বা পানি খাওয়ার জন্য ডাকতেন। তার এই আন্তরিক আমন্ত্রণে একদিন আমি তার বাড়িতে গেলাম। সেই দিন তিনি আমার সাথে অনেক কথা বললেন এবং কিছু নতুন বিষয় আমার সাথে শেয়ার করলেন। পাশের বাড়ির আন্টি বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বলছিলেন এবং তার শাড়ি কিছুটা ভিন্নভাবে পরা ছিল। বাড়িতে ঢোকার পর তিনি আমাকে চা খাওয়ার জন্য জিজ্ঞেস করলেন। আমি বললাম, আমি চা খাই না, কিন্তু তিনি জোর দিয়েই চা বানিয়ে দিলেন। যখন তিনি আমাকে চা দিলেন, তখন তার হাত আমার হাতে হালকা করে স্পর্শ করল। সেই মুহূর্তে আমি কিছুটা অদ্ভুত কিছু অনুভব করলাম, তবে আমি তখনও বিষয়টিকে মজা হিসেবেই নিয়েছিলাম। এরপর তিনি বললেন, আজ তুমি ঠিক সময়ে এসেছ। বাসায় কেউ নেই, আমার একটু সাহায্য দরকার। আমি ভাবলাম হয়তো কোনো কাজের সহায়তা দরকার, কিন্তু পরে তিনি আমাকে তার ঘরের দিকে নিয়ে গেলেন। আমি কখনো ভাবিনি যে সেদিন এমন কিছু ঘটতে পারে। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই সবাই রেডি হয়ে যাও, কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি অরিন্দম, বয়স 22 বছর। আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, তবে কঠোর পরিশ্রম করে আমি বেশ কিছু টাকা সঞ্চয় করতে পেরেছিলাম। আমার স্বপ্ন ছিল বাবা মাকে ছোট বাড়ি থেকে বের করে বড় একটি বাড়িতে নিয়ে আসার। আমাদের নতুন বাড়ির নির্মাণ প্রায় শেষ হয়ে আসছিল, তাই আমি প্রায়ই সেখানে যেতাম। একদিন আমি লক্ষ্য করলাম সামনের বাড়ির একজন 32 বছরের মহিলা আমাকে দেখছেন। আমি আমার কাজে ব্যস্ত থাকতাম, তবে যখনই তাকাতাম দেখতাম তিনি আমাকে গভীরভাবে দেখছেন। একদিন তিনি হাতের ইশারায় আমাকে ডাকলেন। আমি তার কাছে গেলে তিনি হেসে বললেন, কি নতুন বাড়িতে কবে উঠছ? তোমাদের বাড়ির কাজ কবে শেষ হবে? এভাবে আমাদের আলাপ শুরু হলো। তার নাম ছিল দীপ্তি। আমি প্রথমে তাকে আন্টি বলে সম্বোধন করেছিলাম। দীপ্তি আন্টি আমাকে প্রায়ই দেখতেন। তার বাড়ি আমাদের নতুন বাড়ির সামনেই ছিল, তবে খুবই সাধারণ একটা বাড়ি ছিল। তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং সবসময় শাড়ি পরতেন, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলত। যেহেতু কিছুদিন পর আমরাও ওই এলাকায় বসবাস করব, তাই মাঝে মধ্যে তার সাথে কথা হতো, তবে এর বেশি কিছুতে আমার আগ্রহ ছিল না। আমি 22 বছর বয়সী একজন তরুণ, আর দীপ্তি একজন 32 বছরের মহিলা। একদিন যখন আমাদের নতুন বাড়ির নির্মাণ কাজ চলছিল, আমি সেখানেই একটি চেয়ারে বসেছিলাম। ঠিক তখনই দীপ্তি আন্টি সন্ধ্যায় আমার জন্য 1 কাপ চা নিয়ে আসলেন। তিনি বললেন, সকালে থেকে দেখছি তুমি খুব মনোযোগ দিয়ে তোমার বাড়ির কাজ দেখছ। দীপ্তি আন্টির এই আন্তরিক আচরণে আমি মুগ্ধ হলাম, কারণ এমন ভালো প্রতিবেশী আমাদেরও প্রয়োজন ছিল। তার কথাবার্তা অনেক সুন্দর ছিল। আমার বাবা মা অনেক কঠিন সময় পার করেছেন এবং অনেক পরিশ্রম করে আমাকে পড়াশোনা করিয়েছেন। আমাদের পরিবারে আমি, আমার বাবা মা এবং আমার 15 বছর বয়সী ছোট ভাই ছিল। সম্প্রতি আমি আমার ছোট ভাইকে অন্য শহরের একটি কলেজে ভর্তি করিয়েছি এবং সে এখন সেখানে পড়াশোনা করছে। নতুন বাড়ির নির্মাণের বিষয়ে বাড়ির কারোই সঠিক ধারণা ছিল না। আমার পড়াশোনা শেষ হওয়ার পরপরই আমি একটি চাকরি শুরু করি। কিছু মাস চাকরি করার পর আমি নিজের ব্যবসা শুরু করি। অল্প সময়েই সেই ব্যবসায় ভালো লাভ হয়, যার কারণে আমি আজ এই বাড়িটি নির্মাণ করাতে সক্ষম হয়েছি। আমি আমার বাবা মায়ের জন্য খুবই খুশি ছিলাম, কারণ তারা অনেক কিছু সহ্য করেছেন, আর আমার ভাইও ভালোভাবে পড়াশোনা করছিল। মাঝে মধ্যে আমি তার হোস্টেলে গিয়ে দেখা করতাম। একদিন আমি বাড়ির নির্মাণ কাজ দেখতে গেলাম, যাতে সব ঠিকঠাক চলছে কিনা তা নিশ্চিত করতে পারি। আমি যখন আমাদের নতুন বাড়ির নির্মাণ কাজ দেখতে গেলাম, তখন বুঝলাম কিছু জিনিস যা আমি বিদেশ থেকে অর্ডার করেছিলাম।
সেগুলো আসতে দেরি হচ্ছে, তাই বাড়ির কাজ শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। কাজের পরিস্থিতি দেখে আমি বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন হঠাৎ লক্ষ্য করলাম আন্টি তার বাড়ির দরজায় দাঁড়িয়ে আমাকে দেখছেন। জানি না কেন তিনি সবসময় আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। যখন আমার চোখ তার দিকে পড়ল, তার দৃষ্টিতে যেন কিছুটা ভিন্নতা অনুভব করলাম। তার চেহারায় এমন কিছু ছিল যা আমার কাছে নতুন লাগছিল, কারণ আগে তাকে এমনভাবে দেখিনি। সে আমাকে হাত নাড়িয়ে ইশারা করল, আমিও তাকে হাত নাড়িয়ে সাড়া দিলাম এবং সেখান থেকে বেরিয়ে এলাম। দীপতি আন্টির এই আচরণে আমি কিছুটা অবাক হলাম, কারণ আমাদের মধ্যে খুব বেশি আলাপ পরিচয় ছিল না, তবুও তিনি এমনভাবে আচরণ করছিলেন যা আমার কাছে কিছুটা অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল তিনি আমাকে অনেক আগে থেকেই চিনেন। আমি যখনই নতুন বাড়ির নির্মাণস্থলে যেতাম, দীপ্তি আন্টি আমার সাথে কথা না বলে থাকতে পারতেন না। প্রতিবারই তিনি আমাকে চা বা নাস্তার জন্য ডাকতেন, তবে আমি সবসময় কোনো না কোনো অজুহাতে তাকে এড়িয়ে যেতাম। কয়েকদিন পর একদিন আমি আবার বাড়ির কাজ দেখতে বেরোলাম, তখন হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হলো। বৃষ্টি এতটাই জোরে হচ্ছিল যে গাড়ি চালাতে সামনের কিছুই দেখতে পাচ্ছিলাম না। ধীরে ধীরে যখন আমি বাড়ির কাছে পৌঁছালাম, তখন দেখলাম একটি ভয়ানক দৃশ্য। বাড়ির একটি দেওয়াল বৃষ্টির পানিতে ধসে পড়ে গেছে। নির্মাণ কাজ এখনও অসমাপ্ত ছিল, তাই বৃষ্টির তীব্রতা সেই কাঁচা কাজটি সহ্য করতে পারেনি। এই ক্ষতি দেখে আমি খুবই হতাশ হয়ে পড়লাম। বৃষ্টির কারণে সেই সময়ের সব শ্রমিকও চলে গিয়েছিল। আমি কোনো আশ্রয় খুঁজতে বাড়ির একটি অংশের পেছনে দাঁড়ালাম। বৃষ্টি এতটাই তীব্র ছিল যে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করেও বৃষ্টি কমছিল না এবং আমি বুঝতে পারছিলাম না কি করব। তখন বাড়িতে ফোন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে ফোন লাগছিল না। কিছুক্ষণ পরে হঠাৎ দেখি দীপ্তি আন্টি সামনের দিক থেকে ছাতা হাতে আমার দিকে আসছেন। সন্ধ্যা নেমে এসেছিল আর বৃষ্টির কারণে চারপাশ অন্ধকার ছিল। আন্টি এই হঠাৎ উপস্থিতি আমাকে কিছুটা অবাক করল। আন্টি একটি হাতে ছাতা এবং অন্য হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে আমার দিকে আসছিলেন। টর্চের আলো আমি তাকে স্পষ্টভাবে দেখতে পেলাম। সেই মৃদু আলোতে আন্টি একেবারেই আলাদা লাগছিল। সাধারণত তাকে শাড়িতে দেখতাম, কিন্তু আজ তিনি আধুনিক পোশাকে ছিলেন এবং তার ঠোঁটে লাল লিপস্টিক ঝলমল করছিল। এই নতুন রূপে তাকে আগে কখনো দেখিনি এবং তার দিকে তাকিয়ে আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। ছাতাটি ছোট হওয়ায় তার শরীর কিছুটা ভিজে গিয়েছিল, আর সেই ভেজা অবস্থা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। তাকে দেখে আমার দৃষ্টি বদলে যেতে থাকল। এত সুন্দর কাউকে আমি আগে কখনো দেখিনি। আন্টি এসে আমার হাত ধরলেন এবং কিছু না বলেই আমাকে তার বাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন। আমি কিছু না বলে তার পেছনে পেছনে চলতে থাকলাম। তিনি সামনে ছিলেন আর আমি পেছনে। তার প্রতিটি ভঙ্গিমা আমাকে মুগ্ধ করছিল। আগে কখনোই কোনো নারীর প্রতি এমন অনুভূতি জন্মায়নি আমার। আজ যেন নিজের আবেগ সামলানো কঠিন হয়ে পড়ল। দীপ্তি আন্টির উপস্থিতি, তার সৌন্দর্য আর এই বৃষ্টি, সবকিছু একসঙ্গে মিলে আমার মনে অদ্ভুত একটা প্রভাব ফেলছিল। ঠিক তখনই দীপ্তি আন্টি হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, অরিন্দম, বৃষ্টির মধ্যে এভাবে কি করছো তুমি? এমন মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখানে থেমে থাকাটা কি ঠিক? আমি দীপ্তি আন্টিকে বললাম, আমি আসলে বৃষ্টি কমার অপেক্ষা করছি, কারণ বাড়ি ফিরে যেতে অনেক দেরি হয়ে যাবে। এত জোরে বৃষ্টি হচ্ছে যে এখানেই দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছি। আন্টি হাসতে হাসতে বললেন, অরিন্দম, আমি তোমার প্রতিবেশী। তুমি আমার সাহায্য নিতে পারো। প্রতিবেশীরা যদি কঠিন সময়ে পাশে না থাকে, তবে কবে থাকবে? আমি মুচকি হেসে তার কথা শুনছিলাম। তিনি বললেন, এ বাড়িকে নিজেরই মনে করো। কথা বলতে বলতে আমি নিচের দিকে তাকিয়েছিলাম, তবে যখন তার দিকে তাকালাম, তার রূপ দেখে আমার মধ্যে অদ্ভুত অনুভূতি হল। দীপ্তি আন্টির সৌন্দর্য আমাকে মুগ্ধ করছিল। তবে আমি নিজেকে সামলে নিলাম, কারণ জানতাম আন্টির বিয়ে হয়েছে। তখন আমি তাকে বললাম, আন্টি, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আন্টি হাসতে হাসতে বললেন, আমাকে আন্টি বলো না, এবং ভবিষ্যতে যদি কখনো আমার কোনো সাহায্য লাগে, তুমি করবে তো? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম আর ঠান্ডায় কাঁপছিলাম। দীপ্তি তখন আমার দিকে এগিয়ে এসে আমার শার্ট খুলে দেওয়ার চেষ্টা করলেন, এবং তার স্পর্শে আমার শরীরের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। সেই মুহূর্তটি আমাকে অবাক করছিল, তবে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম। আমি তখন বেশ দোটানায় পড়ে গিয়েছিলাম, বুঝে উঠতে পারছিলাম না ঠিক কী করব। দীপ্তি আন্টির আচরণ কিছুটা অপ্রত্যাশিত মনে হচ্ছিল, বিশেষত তার স্পর্শে যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল।
তবে আমি নিজেকে সামলে নিয়ে শান্তভাবে বললাম, আন্টি, দয়া করে একটু থামুন। আমার প্রশ্ন তোলার পর দীপ্তি আন্টি হেসে বললেন, অরিন্দম, কোনো চিন্তা করো না। তোমার জামাটা পুরো ভিজে গেছে, ঠান্ডা লেগে যেতে পারে। আমি তোমাকে আমার স্বামীর একটা শার্ট এনে দিচ্ছি, সেটা পরে নাও। আন্টি আমাকে সাহায্য করছিলেন, সবকিছু স্বাভাবিক ছিল যতক্ষণ না তিনি আমার শার্ট খোলার চেষ্টা করলেন। তখনই আমার মনে কিছুটা অস্বস্তি হল। আমি ধীরে ধীরে একপাশে সরে গিয়ে একটু দূরত্ব তৈরি করলাম। তিনি এরপর আরও কয়েকটা শার্ট নিয়ে এলেন, কিন্তু সেগুলোর কোনোটাই আমার গায়ে ঠিকমতো ফিট হচ্ছিল না। তখন আমি বিনয়ের সঙ্গে বললাম, আচ্ছা, আপনার কাছে যদি কোনো কাঁথা বা কম্বল থাকে সেটা দিলেই হবে। আন্টি আমাকে একটি কাঁথা এনে দিলেন এবং আমি সেটি নিয়ে তার বাড়ির সোফায় বসে পড়লাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা বেজে গেছে। বাড়ি ফেরার অনেক দেরি হয়ে গেছে। কিছুক্ষণ পর দীপ্তি আন্টি গরম স্যুপ নিয়ে এসে বললেন, অরিন্দম, এই স্যুপটা খেয়ে নাও, তোমার ভালো লাগবে। আমি তার হাত থেকে স্যুপ নিয়ে খেতে শুরু করলাম। মনিকার আতিথেয়তা আমার বেশ ভালো লাগছিল, আর স্যুপটা বেশ মজার ছিল। আমি সত্যিই জানতাম না যে প্রতিবেশী এতটা ভালো হতে পারেন। স্যুপ খেয়ে কিছুটা স্বস্তি অনুভব করছিলাম, কারণ তখন একটু ক্ষুধাও লেগেছিল। স্যুপ খাওয়ার সময় আন্টি আমার সামনে বসেছিলেন, আর আমার মন বারবার তার দিকে চলে যাচ্ছিল। তার সৌন্দর্য আমাকে একদম মুগ্ধ করে ফেলেছিল। এই সময়ে দীপ্তি বললেন, অরিন্দম, এখন তোমার বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে, তাই আজ রাতটা এখানেই থেকে যাও। আর কোনো চিন্তা করো না, আমি তোমার পুরো খেয়াল রাখব। দীপ্তি আন্টির প্রতিটি কথা আমার মনে মধুর মতো লাগছিল, কারণ তার কণ্ঠ ছিল এতটাই মিষ্টি। তাকে দেখে আমার মনে হচ্ছিল, যদি আমার স্ত্রীও এমনই হতেন। আমি বিয়ে করলে এমনি একজনকেই বিয়ে করব। এসব আমি মনে মনে ভাবছিলাম। আমি যখন নানা চিন্তায় ডুবেছিলাম, তখন দীপ্তি আন্টি আমার কাছে এসে দাঁড়ালেন। তিনি এক হাতে আমার কাঁধে আলতো করে স্পর্শ করলেন এবং অন্য হাতে আমার ভেজা চুলে হাত বুলিয়ে বললেন, তোমার চুলও বেশ ভিজে গেছে। তারপর চুলের পানি মুছে দিতে শুরু করলেন। তার আচরণ তখন বেশ স্বস্তিদায়ক লাগছিল, কিন্তু আমার মন একদিকে মনে করাচ্ছিল, তিনি একজন বিবাহিত মানুষ এবং আমাকে সাহায্য করছেন, তাই আমি এর কোনো ভিন্ন অর্থ বের করা ঠিক হবে না। আমি তার সাথে সম্মানের সাথে কথা বলছিলাম। আমি তাকে বললাম, তোমার বাসায় থাকাটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না, কিন্তু আজকের রাতটা থেকে যাব। তাছাড়া কোনো উপায় নেই। তবে ভোরেই বাড়ি ফিরে যাব। বৃষ্টি থামার নাম নিচ্ছিল না, আর সেই বৃষ্টি যেন আমাদের এই সাক্ষাতের মূল কারণ হয়ে উঠেছিল। আমি ভাবছিলাম যে এটা হয়তো দীপ্তি আন্টির দিক থেকে কিছুটা সাহায্য ছিল। তবে আমি জানতাম না যে রাতের সেই ঘটনার ফলে আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে। দিনভর ভীষণ ক্লান্ত ছিলাম, তাই দীপ্তি আমাকে তার ঘরে বিশ্রাম নিতে বলল। বিছানায় শুয়ে পড়তেই আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতেই দেখলাম দীপ্তি আন্টি আমার পাশে শুয়ে আছে, তার হাত আমার বুকের উপর রাখা। এমন অবস্থায় তাকে দেখে আমি একটু দূরে সরে গেলাম। মনে হলো হয়তো রাতে ঠান্ডা লাগায় সে পাশেই এসে শুয়ে পড়েছে। আর ঘুমের ঘোরে আমি তা বুঝতেই পারিনি। যেই আমি উঠলাম, দীপ্তি আন্টিও ঘুম ভাঙল। তখন আমি তাকে বললাম, আন্টি, তুমি আমার পাশে কেন শুয়েছিলে? দীপ্তি আন্টি জবাব দিল, আমি আসলে বাইরে সোফায় শুয়েছিলাম, কিন্তু রাতে খুব ঠান্ডা লাগছিল, তাই তোমার পাশে এসে শুয়ে পড়েছি। আমি তখন আমার শার্ট খুঁজতে লাগলাম, দেখি শার্টটা হোলে পড়ে আছে। শার্ট পরে আমি তাড়াতাড়ি তার ঘর থেকে বেরিয়ে পড়লাম এবং গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে পৌঁছে মাকে জানালাম যে রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই নতুন বাড়ির হোলে থাকতে হয়েছিল। আমি কিছুক্ষণ থেমে গিয়েছিলাম স্নান করার জন্য। বাথরুমে গিয়ে যখন শার্ট খুললাম, তখন আয়নায় যা দেখলাম তাতে আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। ভালো করে তাকাতেই বুঝতে পারলাম আমার বুকে লিপস্টিকের দাগ। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না এটা কিভাবে হলো বা কখন ঘটল। অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। আমি ভাবছিলাম, হয়তো দীপ্তি আন্টি আমাকে যে স্যুপ খাইয়েছিল, তার কারণে আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। সেই ঘুমের মধ্যে কি এমন কিছু ঘটেছে যা আমি টের পাইনি? রাতের সেই পরিবেশ কিছুটা উত্তেজনাপূর্ণ ছিল, তবে দীপতি বিবাহিত, তাই আমি নিজের মনকে নিয়ন্ত্রণে রেখেছিলাম। কিন্তু যে ঘটনা ঘটেছিল তা থেকে বোঝা যাচ্ছিল, হয়তো দীপ্তি আন্টি মনেও একই ধরনের চিন্তা ছিল। তিনি হয়তো আমাকে নিয়ে ভাবতেন। সেই দিন আমার সব কাজ শেষ করলাম, কিন্তু সারাদিন ধরে দীপ্তি আন্টির কথা, আগের রাতের স্মৃতি বারবার মাথায় ঘুরতে লাগল। তার আচরণও কিছুটা রহস্যময় ছিল, যেন সে কিছু বলতে চাইছে। আমার মনেও তাকে নিয়ে অনেক কথা জমা হচ্ছিল, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না।
সেই সুযোগটাই আমি পাচ্ছিলাম না। 2 দিন পর আমি বাড়ির কাজ দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম মিস্ত্রিরা বাড়ির দেয়ালগুলো আবার ঠিকঠাক করে দিয়েছে। বৃষ্টি 2 দিন ধরেই বন্ধ ছিল। আমি দীপ্তি আন্টির বাড়ির দিকে তাকালাম, কিন্তু বাড়ির দরজা বন্ধ। সাধারণত যখনই আমি সেখানে যেতাম, দীপতি আন্টি আশেপাশে থাকত। আজ তাকে কোথাও দেখা গেল না। চারপাশে তাকালাম, কিন্তু কোনো খোঁজ পেলাম না। শেষে আমি তার বাড়ির দরজার কাছে গেলাম। তখন তাকে দেখার জন্য একটা অস্থিরতা কাজ করছিল। তার বাড়ির কাছে পৌঁছাতেই ভেতর থেকে কিছু পুরুষদের কথা শোনার মতো লাগলো। আমার মনে হলো হয়তো অতিথিরা এসেছে। তাই আমি ফিরে যাওয়াই ভালো মনে করলাম। আমার মন যদিও অস্থির হয়েছিল, কারণ সেই দিনের পরে আন্টি দেখার আকাঙ্ক্ষা আরও বেড়ে গিয়েছিল। সারাদিন অপেক্ষা করলাম, কিন্তু দীপ্তি আন্টি আর বের হলো না। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে আমি আমার ভাই এর সঙ্গে দেখা করলাম। তাকে দেখে আমি অবাক হলাম, কারণ এ সময় তাকে এখানে দেখার কথা নয়। আমি গাড়ি থামিয়ে তার দিকে গেলাম। ভাই কিছুটা ভীত দেখাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কি করছো? তোমার তো এই সময় হোস্টেলে থাকার কথা ছিল, আর তুমি এখানে এসেছো সেটা বলেওনি। ভাই উত্তর দিল, ভাইয়া, সব বলবো, কিন্তু আগে বাড়ি চলো। আমি অনেক দিন ধরে মায়ের হাতে রান্না করা খাবার খাইনি। তার কথা শুনে আমি তাকে গাড়িতে তুললাম এবং বাড়ি ফিরে গেলাম। সে খাবার খেলো এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কিন্তু সেই রাতেও আমার ঘুম আসছিল না। বারবার ঘুমের মধ্যে অস্থির হয়ে পড়ছিলাম। আন্টির কথা বারবার মনে হচ্ছিল। রাতের একসময় হঠাৎ করে ভাই ঘুমের মধ্যে উঠে কোথাও যাচ্ছিল। আমি তাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু সে আমার দিকে ফিরেও তাকালো না। বুঝলাম সে ঘুমের মধ্যে হাঁটছে। আমি তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে এসে শুইয়ে দিলাম। পরের দিন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আজ দীপ্তি আন্টির সঙ্গে দেখা করতেই হবে। তাকে না দেখলে আমার অস্থিরতা কাটছিল না। আমি আবারও সেই বাড়ির কাজে দেখতে গেলাম। কাজ কতটা এগিয়েছে তা দেখছিলাম। হঠাৎ করে দীপ্তি আন্টি এসে হাজির হল। আজ সে সাধারণ একটি শাড়ি পরেছিল, কিন্তু তাকে দেখে আমার মনে পড়ল আগের রাতের সেই স্মৃতি। শাড়িতে আজ আন্টিকে অসাধারণ লাগছিল। তার প্রতি আমার মুগ্ধতা বাড়ছিল। মনে মনে আমি তার ভাবনায় ডুবে যাচ্ছিলাম। ঠিক তখনই দীপ্তি আন্টি কথা বলতে শুরু করল, অরিন্দম, তোমার একটু সাহায্য চাই। তুমি কি আমার সঙ্গে যাবে? তার সাহায্যের কথায় আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। দীপ্তি আন্টি বলল, আমাদের বাইরে যেতে হবে। আমরা আমার স্কুটিতে যাব। আমি একটু প্রস্তুত হয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর সে ফিরে এলো, সম্পূর্ণ প্রস্তুত হয়ে, এবং তাকে দেখে আমি চোখ ফেরাতে পারছিলাম না। তাকে আজ মনে হচ্ছিল আরও সুন্দর লাগছে তাকে। আমরা স্কুটিতে চড়ে রওনা হলাম এবং কিছু সময় পরে একটি পুরনো বাড়ির কাছে পৌঁছালাম। বাড়িটা বেশ বড় ছিল। আমি জিজ্ঞাসা করলাম, দীপতি আন্টি, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছ? সে বলল, আমার বাড়ির আশেপাশে কিছুটা সম্মান আছে, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। এখানে আমার এক বন্ধুর ঘর আছে। আমরা সেই বন্ধুর ঘরে পৌঁছালাম। আমার মনে একটা চিন্তা ঘুরছিল, হয়তো আজ আমার মনের ইচ্ছাগুলো পূরণ হতে চলেছে। এই ভাবনায় আমি তার পিছু পিছু চললাম। স্কুটি থেকে নেমে আন্টি আমাকে নিয়ে বাড়ির এক কোণে ছোট্ট ঘরে গেল। ঘরে ঢুকে দেখলাম সেখানে একটা বিছানা আর পাশে একটি পানির কলস রাখা ছিল। দীপতি আন্টি বিছানায় বসে পড়ল। ঘরটা ছিল শান্ত আর খানিকটা অন্ধকারাচ্ছন্ন, তবে আমার মন সম্পূর্ণ অন্য কিছুতে নিবদ্ধ ছিল। আমি বিছানায় বসেছিলাম। কিছুক্ষণের মধ্যেই ঘরে 4 জন শক্তিশালী লোক ঢুকে পড়ল। তাদের দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। বুঝতে পারছিলাম না এখানে কি ঘটছে। দেখলাম তাদের মধ্যে 2 জনের হাতে ক্যামেরা আছে, এবং হঠাৎ করে ঘরের বড় বড় লাইটগুলো জ্বলে উঠল। আমি দীপ্তি আন্টিকে জিজ্ঞাসা করলাম, দীপ্তি আন্টি, এটা কি হচ্ছে? কিন্তু সে কোনো কথা বলার জন্য প্রস্তুত ছিল না। মুখে স্কার্ফ বাঁধা ছিল তার। আমি তার কাছে জানতে চাইতেই একটি ভারী মহিলার প্রবেশ হলো ঘরে। সে এসে আমার পাশে বসল। একদিকে ছিল আন্টি, আর অন্যদিকে সেই মহিলা। আমি জোরে চিৎকার করে বললাম, এখানে কি চলছে? তখন সেই 4 জনের একজন বলল, তুমি যতই চিৎকার করো, এই ঘর থেকে কোনো শব্দ বাইরে যাবে না। এটা শুনেই আমি বুঝতে পারলাম আমার সঙ্গে কিছু ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। তখনই তাদের একজন একটি বড় ছুরি বের করল এবং তা আমার দিকে এগিয়ে ধরল। আমি প্রচণ্ড ভয়ে কাঁপতে লাগলাম। সে বলল, এখন তোমাকে আমাদের নির্দেশ মতো কাজ করতে হবে, না হলে তোমার জীবন বিপন্ন হবে। আমি ভয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম।
তখনই বুঝলাম আমি এক ভুল জায়গায় এসে পড়েছি এবং দীপ্তি আন্টির উপর ভরসা করে আমি নিজেকে একটি ভয়াবহ পরিস্থিতিতে ফেলে দিয়েছি। আমি বুঝতে পারছিলাম যে দীপ্তি আন্টির প্রকৃত অভিপ্রায় অন্য কিছু। সেই মহিলা এবং আন্টি আমার সাথে অদ্ভুত আচরণ করতে লাগলেন, আর ক্যামেরা হাতে থাকা লোকগুলো সেই মুহূর্তগুলো বন্দি করতে শুরু করল। তখনই আমার মনে হলো আমি একটা ফাঁদে আটকে গেছি। ঠিক সেই মুহূর্তে কেউ বাইরে থেকে দরজায় জোরে ধাক্কা দিল। দরজা খোলেনি, তাই সেটি ভেঙে ফেলা হলো। পুলিশ ঘরে ঢুকতেই দীপ্তি আন্টি ভয়ে থরথর করতে লাগল। পুলিশ এসে সেই লোকগুলোকে গ্রেপ্তার করল। তারা আসলে একটি চক্রের সদস্য ছিল, যারা নারীদের ফাঁদে ফেলে তরুণদের থেকে অর্থ আদায় করত। দীপ্তি আন্টি আগেও এমন অনেক কাজ করেছে, আর আমার ছোট ভাই ও এই প্রতারণার শিকার হয়েছিল। এই কারণেই আমরা দীপ্তি আন্টিকে ধরার জন্য পরিকল্পনা করেছিলাম। আমার ভাই আমাকে সবকিছু খুলে বলেছিল, কিভাবে আন্টি তাকে ফাঁদে ফেলেছিল। সে হোস্টেল থেকে ফেরার পথে দীপ্তি আন্টির সঙ্গে পরিচিত হয়েছিল এবং ধীরে ধীরে প্রতারণার শিকার হয়। আসলে দীপ্তি আন্টির আসল নাম দীপ্তি নয়। সে এবং তার দল যুবকদের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে টাকা আদায় করত। আমি পুরো বিষয়টি পুলিশকে জানাই এবং পুলিশ আমাদের সাহায্যে এই চক্রটিকে ধরার জন্য একটি পরিকল্পনা তৈরি করে। দীপ্তি আমার ভাই এর সঙ্গেও এমন একটি ভিডিও ধারণ করেছিল এবং তার কাছ থেকে প্রচুর টাকা দাবি করেছিল। আমার ভাই কিছু টাকা দিয়েছিল, কিন্তু তারা তাতে সন্তুষ্ট হয়নি। তারা আমার ভাইকে ব্ল্যাকমেইল করতে থাকে এবং আরও অর্থ আদায়ের চেষ্টা করছিল। আমার ভাই এ ঘটনা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। রাতের বেলা যখন আমি আমার ভাইকে বাড়িতে নিয়ে এসেছিলাম, তখন দেখলাম সে এক কোণে বসে কাঁদছে। আমি তাকে সান্ত্বনা দিয়ে সব কথা জিজ্ঞাসা করলাম। অনেক সাহস সঞ্চয় করে সে আমাকে পুরো ঘটনা জানালো। তার সেই সাহসের কারণেই আমি দীপ্তি এই প্রতারণামূলক চক্রের পর্দা ফাঁস করতে পেরেছিলাম। আমাদের বাড়ির সামনে যে বাড়িটা দীপ্তি ভাড়া নিয়েছিল, সেটাও সে ভুয়া পরিচয় ব্যবহার করে ভাড়া নিয়েছিল। আমার ভাই এই ঘটনাটি তার জীবনে বড়সড় মানসিক আঘাত হেনেছে, যার জন্য সে ডিপ্রেশনে চলে গিয়েছিল। তাকে সুস্থ করতে অনেক সময় লেগেছিল। দীপতি এবং তার চক্রকে আমি আইনের আওতায় এনে ভালোভাবে শাস্তি দিতে পেরেছিলাম। সময়মতো সত্যটা জানতে পারায় আমি আমার ভাইকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। নইলে তার জীবনে কি ঘটতে পারত তা ভাবতেই ভয় লাগে। দীপ্তির এই চক্র সম্পর্কে জানার পর আরও অনেক তরুণ এগিয়ে এসে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছিল। অনেকেই এই ধরনের প্রতারণার শিকার হয়েছিল। বন্ধুরা, মনে রাখবেন, কারো মিষ্টি কথায় সহজেই বিশ্বাস করবেন না। অজানা লোকের উপর তাড়াতাড়ি বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে। আপনার সরলতার সুযোগ নিতে কিছু লোক সর্বদা প্রস্তুত থাকে। তাই সজাগ থাকুন, যাতে আপনার জীবনে অরিন্দম এর মতো পরিস্থিতি না আসে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আমার নাম পূজা। আমার স্বামী সৌদি আরবে ড্রাইভারের কাজ করেন, যার জন্য আমি তার অনুপস্থিতি খুব অনুভব করি। প্রতিদিন রাতে অনেক সময় আমি রোমান্টিক গল্প বা সিনেমা দেখি, যা আমার মধ্যে এক ধরনের আবেগ ও অনুভূতি জাগিয়ে তোলে। আমি সালমান খানের অনেক বড় ভক্ত ছিলাম, কিন্তু সেই অনুভূতিগুলো কিভাবে পূরণ করব তা বুঝে উঠতে পারি না। একদিন আমার ভাতিজার কথা মনে পড়ল, যে দেখতে বেশ সুদর্শন ও শক্তিশালী যুবক। তার বয়স ১৯ হলেও তাকে দেখতে ২৫ বছরের মতো লাগে, কারণ সে শরীরচর্চায় যথেষ্ট মনোযোগী। তখন মনে হলো, যদি আমার স্বামী দূরে থাকে, তবে কেন না এই একাকিত্ব কিছু আনন্দময় মুহূর্তে রূপান্তরিত করি। যেন আমার মনের আশা পূরণ হয়। আমার বিবাহ হয়েছে মাত্র ১ মাস আগে। আমার স্বামী সৌদি আরবে কাজের জন্য চলে গিয়েছে, যার জন্য তাকে সবসময় কাছে পাই না। তার এই দীর্ঘ অনুপস্থিতি আমার মনে এক ধরনের খালি অনুভূতি তৈরি করেছে। প্রতি রাতেই একা থাকার কষ্টে অস্থির হয়ে পড়ি, যেন আমার মনের অনেক ইচ্ছে অপূর্ণই থেকে যাচ্ছে। একদিন একাকিত্ব কাটানোর জন্য আমি সুন্দর করে সাজগোজ করে নিজের ঘরে বসেছিলাম। তখন ভাবলাম, আমার ভাতিজার সাথে কিছু সময় কাটালে হয়তো মন কিছুটা ভালো লাগবে। তাই তাকে ঘরে ডেকে এনে কথা বলার চেষ্টা করলাম। আমাকে দেখে সে হাসল এবং বলল, আপনি আমাকে যা বলতে চান খোলাখুলি বলুন, আমি সব শুনতে রাজি আছি। তার কথা শুনে কিছুটা বিস্মিত হলেও একটা শান্তি অনুভব করলাম, কেননা এতদিন নিজের মনের কথাগুলো কারো সাথে শেয়ার করিনি।
অবশেষে আমরা দুজনেই গল্প করতে করতে সময় কাটানোর সিদ্ধান্ত নিলাম, যা আমাদের দুজনের জন্যই এক ধরনের স্বস্তি আর আনন্দের মুহূর্ত ছিল। তারপর বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রতিদিন গল্প শুনতে চাইলে আর গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার ছোটবেলা থেকেই বিয়ের প্রতি আগ্রহ ছিল। প্রায় 12 বছর বয়স থেকেই আমার মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা জন্মেছিল। স্কুল ও কলেজে বন্ধুরা মাঝে মধ্যে মজার ছলে বিভিন্ন রোমান্টিক গল্প বা হিন্দি সিনেমা দেখাতো, যেগুলো দেখার পর নিজের আবেগ সামলানো কঠিন হয়ে পড়ত। এভাবেই আমার মনে বিয়ের ইচ্ছা আরও গভীর হয়ে ওঠে। তবে আমি দেখতে খুব সুন্দর না হওয়ার কারণে অনেক প্রস্তাব এসেও ফিরে যেত, যা আমার মন ভেঙে দিত। যতই বিয়ের ইচ্ছা বাড়তে থাকত, ততই বিয়ের ব্যাপারে বিলম্ব হচ্ছিল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমার বাবা মা একটা প্রস্তাব পেলেন এবং দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিলেন। ছেলেপক্ষেরও বিয়ের তাড়াহুড়ো ছিল, আর আমিও বেশ আগ্রহী ছিলাম, তাই আমাদের বিয়েটা 1 মাসের মধ্যেই হয়ে গেল। আমি ভীষণ খুশি ছিলাম আমার নতুন জীবনে প্রবেশ করে, কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হল না। বিয়ের কয়েকদিন পরেই জানতে পারলাম আমার স্বামী সৌদি আরবে চাকরি করেন এবং সেখানে ড্রাইভারের কাজের জন্য তাকে বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়। যখন জানলাম তিনি 1 মাস পরেই ফিরে যাবেন, তখন আমার মন খারাপ হয়ে গেল। এই ভেবে আমি কান্না করে ফেললাম। এভাবেই আমি তার অনুপস্থিতি সত্ত্বেও নিজের অনুভূতিগুলোর সাথে মানিয়ে চলার চেষ্টা করছিলাম, কিন্তু প্রতিনিয়ত তার কাছাকাছি থাকার চাওয়াটা আমার মনকে অস্থির করে তুলেছিল। রাতে আমি ভালো করে ঘুমাতে পারতাম না। আমি একদিন স্বামীকে জিজ্ঞাসা করলাম, যদি তোমাকে সৌদি আরবেই থাকতে হয়, তাহলে বিয়ে কেন করলে? তিনি আমাকে বললেন, আমার ছোট ভাই বোনেরা এখনো পড়াশোনা করছে, আর আমার ভাতিজার দেখাশোনা আমাকেই করতে হয়। তারা নিজেদের পায়ে দাঁড়ানো পর্যন্ত সংসারের দায়িত্ব আমার উপরই থাকবে। এখানে থাকলে এত টাকা উপার্জন করতে পারতাম না, তাই সৌদি আরবে যেতে হয়েছে। তিনি আরও বললেন, সৌদি আরবে এমন একটা কাজ করি যাতে করে বাড়িতে কখনো টাকার অভাব না হয়। তখন আমি বললাম, তাহলে আমাকেও সঙ্গে নিয়ে চলো। তিনি মৃদু হেসে বললেন, এটা এত সহজ নয়। সেখানে আমার নিজের কোনো বাসা নেই, আর ভাড়াও খুব বেশি। আমরা অনেকজন মিলে একটি ঘরে থাকি, তাতে আমাদের খরচ কিছুটা কম হয়। এরপর তিনি বললেন, আমি বছরে একবার আসি, সেটাও মাত্র 1 মাসের জন্য। তার এই কথা শুনে আমার মন ভারাক্রান্ত হয়ে গেল। মনে অনেক কষ্ট হলো এবং ক্ষোভও জন্মালো। আমার বিয়ে খুব সাদামাটাভাবে হয়েছিল এবং যেসব স্বপ্ন দেখেছিলাম তার কিছুই পূরণ হয়নি, কিন্তু সবকিছু সহ্য করে চলছিলাম। আমার স্বামীর স্বভাব ছিল খুবই গম্ভীর। তিনি কখনো খোলাখুলি কথা বলতেন না বা তার সমস্যার কথা প্রকাশ করতেন না। সবকিছু জেনেও আমি নিজেকে ধৈর্য ধরে সামলে নিয়েছিলাম। আমার স্বামীর বিয়ে করাটা মূলত পরিবারের ইচ্ছাতেই হয়েছিল, যেন তিনি পরিবারের কাজে সাহায্য করতে পারেন। রাগ হলেও আমার স্বামীর উপর কোনো প্রভাব পড়ল না, আর তিনি সৌদি আরব চলে গেলেন। আমি আবারও একাকিত্বে ডুবে গেলাম। রাতের বেলা ঘুম আসতো না, আর তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ত। সারাদিন কেটে যেত, কিন্তু তার সাথে কোনো যোগাযোগ হতো না। শুধু রাতে 15 মিনিটের জন্য ভিডিও কল করত, আর সেই সময়টাতেও পরিবারের খোঁজ খবর নিত। আমি তার সাথে মনের কথা বলতে চাইতাম, কিন্তু তার কাছে সময় থাকত না। আমার শাশুড়ি সামান্য কথাবার্তা বলতেন, বাকিটা সময় আমি ঘরের কাজে ব্যস্ত থাকতাম। তবে আমার ছোট ভাতিজা ছিল, যে মাঝে মাঝে আমার সাথে কথা বলতো। আমার শাশুড়ি রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন, যার ফলে আমি আর আমার ভাতিজা ঘরে একা থাকতাম, আর আমার স্বামীর ছোট ভাই বোনেরা বাইরে পড়াশোনা করত। আমরা প্রায় রাতের খাবার একসাথে খেতাম। আমার ভাতিজা খুবই হাসিখুশি একটি ছেলে, যে সারারাত তার বিশ্ববিদ্যালয়ের গল্প শোনাত, যদিও তার গল্পে আমার তেমন আগ্রহ ছিল না। এক রাতে আমি মোবাইলে হিন্দি সিনেমা দেখতে শুরু করলাম। সিনেমাটি ছিল বেশ সাহসী ধাঁচের, আর দেখতে দেখতে আমি গভীর চিন্তায় ডুবে গেলাম। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, তখনও রাতের সেই সিনেমার কিছু দৃশ্য আমার মনে ঘুরছিল। আমি কিচেনে কিছু কাজ করলাম এবং দুপুরের খাবার তৈরি করলাম। কাজের সময়ও সেই দৃশ্যগুলো আমার মনে ঘুরছিল। আমি রান্নাঘরে বসে মনোযোগ দিয়ে সেই দৃশ্যগুলোর কথা ভাবছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকাতেই দেখি আমার ভাতিজা সেখানে দাঁড়িয়ে আছে এবং সে সেই ভিডিওটি দেখে ফেলেছে। তাকে দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কিন্তু সে স্বাভাবিকভাবে বলল, চাচি,
যদি খাবার তৈরি হয়ে থাকে তাহলে রুটি বানিয়ে দিন। আমি তাড়াতাড়ি মোবাইলটি বন্ধ করে রুটি বানাতে শুরু করলাম। তবে তারপর থেকে লক্ষ্য করলাম আমার প্রতি ভাতিজার আচরণ কিছুটা পরিবর্তিত হয়েছে। আগে সে আমার ঘরে আসতো না, কিন্তু এখন প্রায় আসতে শুরু করল। একদিন বলল আজ বিকেলের চা সে আমার ঘরেই খাবে, কারণ লাউঞ্জে শীত বেশি। শীতকালে আমার শাশুড়ির অভ্যাস ছিল যে তিনি বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকতেন এবং সেখানেই খাবার নিয়ে যেতেন। শাশুড়িকে খাবার দিয়ে এসে দেখি আমার ঘরে আমার মোবাইলটি সে দেখছে। আমার মোবাইলের সমস্ত ব্রাউজিং হিস্টোরি দেখে ফেলেছে এবং জানতেও পেরেছে যে আমি কী ধরনের ভিডিও দেখতাম। তার এই আচরণে আমি খুবই অবাক হলাম। সে কে যে আমার মোবাইল চেক করবে? আমি চায়ের ট্রেটা বিছানার উপর রাখলাম এবং নিজের মোবাইলটি ভাতিজায়ের হাত থেকে নিয়ে পাশে রেখে দিলাম। চা খেতে খেতে ভাতিজা হেসে আমাকে জিজ্ঞাসা করল, চাচি, আপনার কী ধরনের সিনেমা পছন্দ? তার এই প্রশ্ন শুনে আমি কিছুটা অপ্রস্তুত বোধ করলাম এবং বললাম, তোমার প্রশ্নের অর্থ কী? সে হেসে ব্যাখ্যা করল, মানে আপনার কি অ্যাকশন মুভি ভালো লাগে নাকি রোমান্টিক? আমি তার দিকে তাকাতেই সে বলল, রোমান্টিক সিনেমার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, বিশেষ করে হিন্দি সিনেমায়। আমি চুপ থাকায় সে নিজেই আবার বলল, চাচি, আপনি চাইলে আমাকে বন্ধু ভাবতে পারেন। ভাতিজা চাচির মধ্যে বন্ধুত্ব তো হওয়াই সাচাচিক, আর আপনার একাকিত্বে আমিও পাশে থাকতে পারি। তার কথাগুলো শুনে আমি কিছুটা লজ্জা পেলাম এবং বললাম, আমার মাথা একটু ব্যথা করছে। তুমি চা তোমার ঘরেই গিয়ে খাও। যদিও আমি বন্ধুত্বপূর্ণভাবে মিশতে চেয়েছিলাম, তবু কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। কথা বলার ধরন দেখে আমি কিছুটা বিরক্ত হলাম এবং কড়া ভাষায় ভাতিজাকে বললাম যে এখানে থেকে চলে যাও, সে নিজের চা নিয়ে তার ঘরে চলে যেতে পারে। সে বিনা দ্বিধায় কাপটা হাতে নিয়ে ঘরে চলে গেল। সাধারণত কাজের ফাঁকে ফাঁকে সে মাঝে মাঝে আমার সঙ্গে হালকা মজা করত, কিন্তু সেদিনের পর থেকে সে কিছুটা চুপচাপ হয়ে গেল। পরদিন সকালে যখন আমি রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছিলাম, তখন সে হঠাৎ নিজের ঘর থেকে চাচি চাচি বলে ডাকতে শুরু করল। আমি তার ঘরে ঢুকে দেখি সে নিজের শার্টের বোতাম লাগানোর চেষ্টা করছে। আমাকে দেখে সে বলল, চাচি, আমার শার্টের বোতাম খুলে গেছে, আপনি কি একটু সাহায্য করতে পারেন? আমি কিছুটা দ্বিধা নিয়ে তার শার্টের বোতাম লাগাতে শুরু করলাম আর কাজের মধ্যে মনোযোগ দিলাম। কাজ করতে করতে হঠাৎ আমি লক্ষ্য করলাম সে আমার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, যা আমাকে একটু অস্বস্তিতে ফেলল। একসময় যখন আমার চুলের এক গুচ্ছ সামনে এসে পড়েছিল, সে নরমভাবে সেটি সরিয়ে কানের পেছনে রেখে দিল। আমি একটু চমকে পিছিয়ে আসলাম আর সে হেসে বলল, চাচি, শুধু চুলগুলো সরিয়ে দিলাম, আপনি এত ঘাবড়ে গেলেন কেন? আমি দ্রুত বোতাম লাগানো শেষ করে নিজের ঘরে চলে এলাম। আমার মনে কিছুটা অস্বস্তি হচ্ছিল, তবে আমি নিজেকে সামলে নিলাম। আমি অনুভব করছিলাম যেন ভাতিজা আমার কাছাকাছি আসার চেষ্টা করছে, আর এই কারণেই আমি একটু দূরত্ব বজায় রাখতে চেষ্টা করছিলাম। এক রাতে যখন গভীর ঘুমেছিলাম, হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে গভীর মনোযোগ দিয়ে দেখছে। এই অস্বস্তিতে আমার ঘুম ভেঙে গেল। ঘরে শুধু মৃদু নাইট ল্যাম্পের আলো জ্বলছিল। চারপাশে তাকিয়ে দেখলাম আর ভাবলাম কেন আমার এ ধরনের অস্বস্তি হচ্ছে। তারপর আমার দৃষ্টি ঘরের জানালার দিকে গেল, যা সাধারণত বন্ধ থাকে, কিন্তু আজ খোলা ছিল। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ আমি সাধারণত জানালাটি খুলি না। জানালাটি বন্ধ করতে উঠতেই মনে হলো হয়তো কেউ ভাতিজার ঘরে ঢুকেছে, যা দেখে আমার মনে এক ধরনের অজানা ভয় তৈরি হলো। নিশ্চিতভাবেই ভাতিজাই হবে, যদিও আমি তাকে দেখিনি। তখন আমি আমার ঘর থেকে বেরিয়ে শাশুড়ির ঘরে গেলাম, তাদের পাশে গিয়ে শুয়ে পড়লাম। তবে তারা এত জোরে নাক ডাকছিলেন যে সেখানে আর থাকতে পারলাম না এবং বাধ্য হয়ে নিজের ঘরে ফিরে এলাম। সকালে নাস্তার সময় ভাতিজা আমাকে বারবার লক্ষ্য করছিল। তারপর সে বলল, চাচি, আপনাকে তো চাচার কথা অনেক মনে পড়ে নিশ্চয়ই? আমি বললাম, হ্যাঁ, অবশ্যই অনেক মনে পড়ে। তখন সে বলল, তাহলে নিশ্চয়ই রাতের বেলা অনেক সময় ঘুম আসে না আপনার? আমার ভাতিজা একদিন এমন কথা বলল যে, চাচাকে তো আপনি অনেক মিস করেন, তাই না? তাহলে ঘুমানো নিশ্চয়ই কষ্টকর হয়। তার এই কথায় আমি বেশ বিরক্ত হয়ে গেলাম। আমি তাকে কঠোরভাবে বললাম, তুমি আজকাল খুব বেশি কথা বলছো, এভাবে কথা বলা বন্ধ করো। আমার কথা শুনে সে চুপচাপ সরে গেল। পরের রাতে দেখি আমার ঘরের জানালা অদ্ভুতভাবে খোলা, আর জানালার কাছে ভাতিজাকে দাঁড়িয়ে থাকতে দেখি। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। পরের দিন তাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমার ঘরের জানালার কাছে কেন এসেছিলে?
সে মৃদু হেসে বলল, চাচি, আপনাকে ঘুমাতে দেখে খুব ভালো লাগছিল। তার এই কথা শুনে আমার খুব রাগ হলো এবং বললাম, এবার থেকে এমন কিছু করলে তোমার চাচাকে জানাবো। সে আমার কথা শুনে একটু বিরক্ত হয়ে চলে গেল। পরের রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার ঘরে আছে। চোখ খুলে দেখি ভাতিজা আমার ঘরে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। ভয়ে ও বিস্ময়ে আমি তাকে বললাম, তুমি আমার ঘরে কি করছো? সে বলল, ঘরের দরজা খোলা ছিল তাই ঢুকে পড়লাম। আসলে চাচা যখন এখানে নেই তাই আপনার খেয়াল রাখতে ইচ্ছে হয় আমার। এই কথা শুনে আমি তাকে আরও সতর্ক করে বললাম যে এই ধরনের আচরণ আর কখনো যেন না করে এবং তার সীমার মধ্যে থাকে। সে আমার কথা শুনে ঘর থেকে চলে গেল। এরপর থেকে আমি সবসময় সতর্ক থাকি এবং তাকে তার নিজের জায়গায় থাকতে বুঝিয়ে দিয়েছি। তারপরের দিন রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম, আবার হঠাৎ মনে হলো আমার ঘরে কেউ এসেছে। চোখ খুলে দেখি আমার ভাতিজা। সে আমাকে বিভিন্ন কথা বলতে থাকলো। সে বলল, বিষয়টা এত সহজ ছিল না চাচি। তার আচরণ ও মিষ্টি কথাগুলো যেন আমাকে অসহায় করে দিয়েছিল। এর আগে আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে এক অদ্ভুত জালে জড়িয়ে ফেলেছিল। হঠাৎ সে আমার মুখে হাত রেখে বলল, কেউ যদি দরজা দিয়ে চলে আসে? তুমি যে দরজা খোলা রেখেছ সেটা কি আমার জন্য? তার কথা শুনে আমি বিস্মিত হয়ে ভাবছিলাম, কখনো তো এমন অনুভূতি আমার মধ্যে আসেনি। আমি তাকে সবসময় নিজের সন্তানের মতোই ভেবেছিলাম। তবে সত্যটা হলো, সে যেন এক প্রজ্বলিত আগুনের মতো এবং এই আগুন থেকে দূরে থাকাই ভালো, কিন্তু আমি পারলাম না। এই ঘটনা আমার জীবনে এক অস্থিরতা এনে দিল। আমি অশ্রু মুছতে মুছতে তাকে বললাম, তুমি যা করেছ তা ঠিক হয়নি। আমি এই ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করব যেন তিনি তোমাকে শাস্তি দেন। সে বলল, তুমি যেসব সিনেমা এবং গল্প দেখো সেগুলো কি? চাচি যান, তোমার চোখেও তো ওসব চলতে থাকে। বলেই সে চলে গেল। আমি কখনো চাইনি যে এরকম কিছু আমার সাথে হবে। পরের দিন আমি কোনো কিছু না বলে মায়ের বাড়ি চলে গেলাম। মনে মনে ভেবেছিলাম, আমি কি আমার স্বামীকে সবকিছু জানাবো? আমি এতদিন এই কথা কাউকে বলিনি। কিন্তু পরের দিন আমার একজন বন্ধুর সঙ্গে দেখা হলে আমি তাকে পুরো বিষয়টি খুলে বললাম। তিনি বললেন, তোমার শুরু থেকেই তুমি তোমার ভাতিজায়ের প্রতি খুব বেশি খোলামেলা ছিলে। আর যদি তুমি এই ঘটনা তোমার স্বামীকে বলো, তাহলে সে তোমার কথা বিশ্বাস করবে না, বরং তোমাকে খারাপ মানুষ হিসাবে ধরে নিবে। তাই এটা এখানেই গোপন রাখো। এছাড়া সে আমাকে একটি পরামর্শ দিল যে আমি আমার স্বামীকে বলি আমাকে সৌদি আরবে ডেকে নিয়ে যেতে, যাতে আমি সেখানে তার সঙ্গে থাকতে পারি। আমি এই পরামর্শ গ্রহণ করলাম এবং আমার স্বামীকে বললাম যে যদি তিনি আমাকে সৌদি আরবে না নিয়ে যায় তবে আমি বিচ্ছেদের কথা ভাবতে বাধ্য হব। তিনি আমার অনুরোধ মেনে নিলেন এবং আমাকে সৌদি আরবে নিয়ে এলেন। সেখানে এসে আমি একটি স্কুলে শিক্ষকতার চাকরি পেলাম। আমি একটি ছোট ফ্ল্যাটও ভাড়া নিলাম এবং বাড়ির দিকে ফেরার পরিকল্পনা বাদ দিয়ে দিলাম। এই পরিবর্তনগুলো তখন ঘটছিল যখন আমি বুঝতে পারলাম আমার চিন্তাভাবনাগুলো পবিত্র হয়ে যাচ্ছে এবং আমি বেঠিক পথের দিকে যাচ্ছি। তাই আমি মোবাইল থেকে সব অযাচিত ভিডিও ও সিনেমা মুছে ফেললাম। সময় চলতে লাগলো এবং আমার ভাতিজার বিয়ের সময় আসতে শুরু করলো। যখন আমার স্বামী বাড়ি যাওয়ার সময় আমি বললাম, আমি আপনার সাথে যেতে পারবো না। আমি এখানেই থাকব এবং অপেক্ষা করব। আমার স্বামী একা বাড়িতে চলে গেলেন, কিন্তু তিনি সেখানে মাত্র 1 সপ্তাহ কাটিয়ে দ্রুত ফিরে এলেন। ফিরে এসে তিনি বললেন, আমি তোমাকে খুব মিস করেছি, তাই ফিরে আসতে বাধ্য হলাম। 6 মাস পর আমরা জানতে পারলাম যে আমার ভাতিজার স্ত্রী আরেকজনের সাথে ধরা পড়েছে। এটি শুনে আমার মনে অনেক শান্তি এলো, কারণ যে ব্যক্তি আমার জীবনকে উল্টে দিয়েছিল তার প্রতি আল্লাহর কোনো না কোনো শিক্ষা দিতে শুরু করেছেন। আমি সবসময় ধৈর্য ধরেছি। একটু সময় পর আল্লাহ আমাকে সন্তানের সৌভাগ্য দিলেন। আমার এখানে যমজ বাচ্চা হলো এবং আমি তাদের সঠিকভাবে বড় করার চেষ্টা করলাম। বর্তমানে আমি আমার জীবনে খুবই খুশি আছি এবং আমার পরিবারের সঙ্গে একটি সুখী জীবন কাটাচ্ছি। গল্পে একজন নারী তার ভাতিজার প্রতি অতি খোলামেলা আচরণের জন্য সমস্যায় পড়েছেন। এতে বোঝা যায় যে আমাদের নিজেদের ও অন্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আত্মীয় বা ঘনিষ্ঠ কারো সাথে আচরণের ক্ষেত্রে মনের মাঝে সুস্থ সীমারেখা বজায় রাখা গুরুত্বপূর্ণ। গল্পের নারী আল্লাহর কাছে ধৈর্য নিয়ে প্রার্থনা করেছেন, যা তাকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সহায়তা করেছে। কঠিন সময়ে ধৈর্য ও প্রার্থনা আমাদের মনোবল যোগায় এবং সমস্যার সমাধানে সহায়তা করে।
ভাতিজার আচরণকে তিনি এক ধরনের প্রজ্বলিত আগুনের মতো মনে করেছেন এবং পরে নিজেকে তা থেকে দূরে রাখতে চেষ্টা করেছেন। নেতিবাচক সম্পর্ক ও পরিস্থিতি থেকে দূরে থাকা প্রয়োজন, যাতে আমরা আমাদের জীবনে মানসিক শান্তি বজায় রাখতে পারি। গল্পের নারী তার জীবনকে সংশোধন করতে অপ্রয়োজনীয় ভিডিও এবং সিনেমা থেকে নিজেকে দূরে রেখেছেন। তিনি পবিত্র ও আত্মনিয়ন্ত্রিত জীবনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। এটি আমাদের শেখায় যে আত্মনিয়ন্ত্রণ ও নিজেকে সঠিক পথে নিয়ে যাওয়া জীবনের মান উন্নত করে। গল্পে নারী ধৈর্য ধরেছেন এবং অবশেষে দেখেছেন যে ভাতিজার স্ত্রীর বিশ্বাসঘাতকতা ঘটেছে। এতে তিনি শান্তি খুঁজে পেয়েছেন, কারণ এটি তাকে মনে করিয়েছে যে আল্লাহ ন্যায় বিচারক এবং আমরা আমাদের জীবনের ন্যায় উপর পূর্ণ নির্ভর করতে পারি। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।